দেখছেন স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ঈদুল আজহার আর মাত্র 1.5 দিন সময় হাতে আছে যদি এক্স্যাক্টলি বলতে চাই। তো কাজেই আমার মনে হয় সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যেতে পারে। এরই মধ্যে যারা রাজধানী থেকে গ্রামের বাড়িতে যাবেন ঈদ করতে তারা যেতে শুরু করে দিয়েছেন। আজকের মধ্যেই মনে বেশিরভাগ মানুষ চলে যাবেন, আগামীকাল হয়তো অল্প কিছু মানুষ যাবেন। আজকেই ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে এবং হচ্ছে। এই যে আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে সড়কে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। আমরা ঈদ আসলে বা ঈদের সময় বাড়ি যাওয়া বা গ্রামের বাড়িতে যাই, তখন আমরা একটা নিরাপদ একটা যেন যেতে পারে এই বিষয়টা সবসময় আলোচনা করি, নানা ধরনের আলোচনা হয়, পরিকল্পনা আসে, কিন্তু তারপরে অনেক দুর্ঘটনা আমরা দেখি। সেই সঙ্গে যখন এই ঈদুল আজহা আসে তখন একটা আরেকটি ব্যাপার থাকে, কারণ ঈদুল আজহার সময় যেহেতু কুরবানি ব্যাপারটা থাকে, মানুষ যখন খাওয়া দাওয়া করে, মাংস যখন থাকে তখন একটু ভারী খাবার খায়, তখনও কিন্তু স্বাস্থ্যের বিষয়ে একটু নিরাপদ থাকার ব্যাপারটাও চলে আসে। আমরা আজকে এই সব কিছু মিলে ঈদের ছুটিতে থাকি নিরাপদ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। 3 জন আলোচক আছেন আমাদের সঙ্গে, একটু পরিচিত হয় না। আমাদের সঙ্গে আছেন কাজী সাইফুন নামাজ, তিনি সহকারী অধ্যাপক অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েট। আছেন রাহিমা সুলতানা রিতা, তিনি রন্ধন বিশেষজ্ঞ, এবং আছেন ইসরাত জাহান, তিনি পুষ্টিবিদ। বা জেলায় সড়ক দুর্ঘটনায় 10 জন হয়তো আজকে বাড়ি ফেরার সময়। যদি সাইফুন নামাজ আপনার কাছে জানতে চাই, আমি এরই মধ্যে বাড়ি ফেরা মোটামুটি আমি মনে হয় আজকেই শেষ হয়ে যাবে। সড়ক দুর্ঘটনা যদি কথা বলি, হয়তো আজকে বেশ কিছু খারাপ খবর আমরা শুনবো, আগামীকাল হয়তো কম শুনবো। আমি একটু অন্যদিকে একটু যেতে চাই। 10 দিনের ছুটি, অনেকেই বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর দেখা যায় যে প্রচুর মানুষ কিন্তু মোটরসাইকেল নিয়ে গেছেন, তারা কিন্তু ঘুরতে বেরোয়, এবং আমরা ঢাকার বাইরে যে পরিমাণ দুর্ঘটনার কথা শুনি সেগুলো কিন্তু খুব একটা খবরে ওইভাবে তো আলোচনায় আসে না, বড় দুর্ঘটনা না হলে। আমি আপনার কাছে একটু পরামর্শ চাইবো যে যারা বাড়িতে গেছেন এই 10 দিনের সময়টাতে, যারা যখন ভ্রমণ করবেন, তারা কি ধরনের সাবধানতা অবলম্বন করতে পারে? আচ্ছা, আসলে ব্যাপারটা এটা এমন যে আমি সারা বছর গণপরিবহন ব্যবস্থায় কতটুকু ভালো কাজ করেছি বা কতটুকু আমরা অগ্রগতি করেছি সেটা পরীক্ষা হয় 2 বার। একটা রোজার ঈদে, একটা কোরবানি ঈদে। অনেকটা ওই যে স্কুলের সারা বছর কি পড়েছি সেটা যেমন 3 বার হয় পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তারপর ফাইনাল পরীক্ষা, ঠিক সেরকমই কিন্তু 2 বার পরীক্ষা হয় আমাদের পুরো যোগাযোগ ব্যবস্থাপনার। এবং এই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি যদি বলি, এখনো পর্যন্ত যেমন গত রোজার ঈদে আমি বলবো খুব ভালোভাবেই কিন্তু আমরা পাশ করেছি। বাট এই ঈদে এখনো পর্যন্ত যতটুকু জেনেছি, আজকে সকাল থেকে আপনাদের মাধ্যমে জেনেছি যে আসলে যানজটের দিক থেকে বিভিন্ন রুটে খুবই খারাপ অবস্থা, ভালো অবস্থা না কিন্তু। এবং দুর্ঘটনার কথা যেটা আপনি বললেন যে ইতিমধ্যে 10 জন মারা গিয়েছে, এটা তো শুধুমাত্র যতটুকু পত্রিকা এসেছে বা হচ্ছে যতটুকু মহাসড়ক কেন্দ্রিক। বাট এটা একেবারে আমরা প্রতিনিয়ত যেটা কালেকশন করে দেখি যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে, বা এই যে আপনি যেটা বললেন গ্রামে চলে গিয়েছে অনেক মানুষ, মোটরসাইকেল নিয়ে চলে গিয়েছে। তারপরে গ্রামে এখন তো প্রচণ্ড একটা মহামারী আকারে একটা আমার যোগাযোগ ব্যবস্থাটা ভাইরাস ঢুকেছে, সেটা হচ্ছে ব্যাটারি রিক্সা বা হচ্ছে যন্ত্রচালিত যে রিক্সাগুলো, সেগুলো এদের সাথে প্রতিনিয়ত কনফ্লিক্ট কিন্তু হচ্ছে। এখন যেখানে ঢাকার মতো প্রশস্ত রাস্তায় প্রতিনিয়ত কনফ্লিক্ট হয়, সেখানে গ্রামের রাস্তায় যে আপনি বললেন যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে প্রচণ্ড শার্প কার্ভেচার রয়েছে, লেভেল ক্রসিং রয়েছে, সরু ব্রিজ রয়েছে, এবং দেখা যাচ্ছে সেখানে শুধু মানুষের কিছু আচরণগত ব্যাপার রয়েছে। ধরেন আপনার ব্যাপারটা এমন যে গ্রামের রাস্তায়, শহরের রাস্তায় কিন্তু হঠাৎ করে দৌড় দিয়ে একজন যতটা না রাস্তায় চলে আসবে, গ্রামের রাস্তা দেখা যাচ্ছে পাশের বাড়ি থেকে দৌড় দিয়ে কিন্তু একটা বাচ্চা ছেলে চলে আসে, এটা খুব কমন ব্যাপার। রাস্তার মধ্যে খড় শুকানো একটা কমন ব্যাপার গ্রামের রাস্তায়। পাশাপাশি হচ্ছে যে আমার দেখা যাচ্ছে কোনো ভাঙাচোরা রাস্তাগুলো বেশি থাকে। তো এই জায়গাতে আরো অনেক দুর্ঘটনা ঘটে, যেগুলো আপনি যেটা বলেন মারা গিয়েছে 10 জন, এটা ধরে নিতেই পারেন আপনি 10 জন যদি মারা গিয়ে থাকে, তার অন্তত পক্ষে 4 থেকে 5 গুণ মানুষ আহত হয়েছে। এবং সেটা কিন্তু কখনোই আসেনি আমাদের আশা, কারণ যতক্ষণ না পর্যন্ত পুলিশ কেস হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমার কেউ মারা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পত্রিকা আসছে না। তো সেই জায়গা থেকে কিন্তু প্রতিনিয়ত আহতর সংখ্যাটা বেশি, মোটর কলিশন হচ্ছে। তো সেই জায়গাতে আমি বলবো যারা বেসিক্যালি মোটর সাইকেল নিয়ে গিয়েছেন, প্রথমে হচ্ছে মোটর সাইকেলটাকে এখন আমরা একটা গণপরিবহন ব্যবস্থায় নিয়ে ফেলেছি, যদিও এটা কিন্তু স্বল্প দূরত্বের বাহন, এটা কিন্তু লং রুট, লং ডিস্টেন্সের বাহন না। ইউরোপে বা আমেরিকা হয়তো লং ট্রাভেল করে যারা আছে মোটরসাইকেলে নেয়, বাট তারা কিন্তু সেফটি গিয়ারগুলো সেভাবেই কিন্তু তারা নিয়ে নেয়, হেলমেট, নি বেল্ট সব কিছু তাদের থাকে, তারা জিপসির মতো করে তারা কিন্তু একেবারে একটা ট্যুর দেয়। বাট আমার সড়ক তো সেটার জন্য রেডি না, আমার সড়ক তো লং ডিস্টেন্সের জন্য রেডি না। আমি একজন মোটরসাইকেল যাচ্ছে, তার সামনে দেখা গেল একটা ইজি বাইক চলে আসতে পারে, হঠাৎ করে বড় বাসটা হাই স্পিডে যখন চলে যাবে, এই সাকশনে কিন্তু দেখা যাচ্ছে সে কেঁপে যাবে। মোটরসাইকেল যারা মোটরসাইকেল চালায় তারা বুঝে। তার উপর রয়েছে আমার এখানে মোটর
মোটরসাইকেল 150 সিসির উপরে যত সিসি বাড়বে তত বেশি স্টেবিলিটি, তত বেশি ব্রেকিং পাওয়ার, তত বেশি তার কন্ট্রোলটা ভালো হবে। বাট আমার কিন্তু অনেক মানে যদি আমি বলি 50%-এরও বেশি কিন্তু আমার একটু লো রেঞ্জের সিসি, কিছু সহজে হালকা কিন্তু, ফলে এই বাহনগুলো কিন্তু আমার প্রত্যন্ত অঞ্চলে চলছে। তাই এই ক্ষেত্রে যারা বেসিক্যালি মোটরসাইকেল চালাবেন ডেফিনেটলি আমি বলবো যে অনেকেই আছেন যারা ওই বাবা চাচার মোটরসাইকেলটা নেবেন, গ্রামে পড়ে আছে সেটা চালাবেন, গ্রামের রাস্তার সাথে পরিচিত না, শহরের রাস্তাতে চালিয়েছেন, ডেফিনেটলি মোটরসাইকেলটাকে যত দূর সম্ভব অ্যাভয়েড করা, এবং সম্ভব হলে 3 হুইলার নসিমন করিমনগুলো যেন মহাসড়কে না আসে, সেটা নিয়ে মহাসড়কে যেন চলে না আসা, বাড়িতে বেড়াতে যাবে, ফুফুর বাসা, আত্মীয়স্বজনের বাসা যাবে, এটা ব্যবহারটা কমানোটা খুব জরুরি। এবং অবশ্যই যারা শিশু রয়েছে, কারণ দেখা যাচ্ছে তারা রাস্তায় আসলে কিন্তু সেই ফুটপাত তো নাই গ্রামের রাস্তায়, সেইটা যেন একটু কন্ট্রোল রাখে, সেটা খুব জরুরি। আবার আসবো আপনার কাছে, আমি একটু ইসরাত জাহান আপনার কাছে আসতে পুষ্টির কথা জানবো। যেহেতু কুরবানি বা অনেক কুরবানির মাংসর ব্যাপারটা আছে, আমরা হয়তো এই ঈদে চিন্তাই করি যে আসলে মাংস থাকলে অন্য আসলে খাওয়ার কি আছে, মাংসই খাবো এবং এটার মাধ্যমে পুষ্টি চলে আসবে। মানে নিরাপদ কথা যখন বলছি, নিরাপদ খাবারের কথা যখন বলছি, তখন আসলে আপনার পরামর্শটা কীরকম, পুষ্টির দিকে কীভাবে নজর রাখতে হবে? খালি মাংসই খেয়ে যাবো আমরা? আসলে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু আমরা বলি 6টা খাদ্য উপাদান অবশ্যই রাখতে হবে। তার মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি। সো আপনি যে বললেন যে এখন কোরবানির যে গোস্ত বা মাংস চলে আসবে, ওটা কিন্তু প্রোটিনের একটা অংশ, অন্যান্য ভিটামিনস, মিনারেলসও কিছু থাকে। সো আপনি যদি একতরফা হচ্ছে গিয়ে খুব বেশি পরিমাণে খেয়ে ফেলেন, অবশ্যই এটা হেলথ হ্যাজার্ড তো থাকবেই, এবং পরিমাণটা জানাটাও খুব জরুরি। হ্যাঁ, এবং যাদের আসলে আগে থেকেই কোনো ধরনের শারীরিক সমস্যা ছিল, ডায়াবেটিক বা হাইপারটেনশন, ফ্যাটি লিভার, কোলেস্টেরল লেভেল হাই, তাদের ক্ষেত্রে তো আসলে এই পরিমাণটা আরও বেশি কমিয়ে আনতে হবে, এবং রান্নার পদ্ধতিটাও একটু সিস্টেম ভিন্ন করতে হবে, এবং আনুষঙ্গিক আমরা সাইডে যেসব সাইড ডিশগুলো খাই আর কি, সেটাও আমাদের বিবেচনায় আনতে হবে যাতে একটু হেলদি প্রসেসে আমরা খেতে পারি। এটা একটা বিষয়। যেমন যদি মাংসের কথা বলি, প্রতিদিন আমাদের প্রতি বেলায় কিন্তু আসলে 70 থেকে 80 গ্রামের বেশি আমাদের খাওয়া উচিত না প্রোটিন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেক 2-3 টুকরার কথা বলি, আমরা তো ওর চেয়ে আরও বেশি খাচ্ছি, আবার পায়া খাচ্ছি যেটা আমরা বলছি। হ্যাঁ, তো সেখানে তো অনেক কোলেস্টেরল বেশি, তো সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য হেলদি না। এবং সাথে আবার যখন পরোটা খাবো, পোলাও খাবো, তখন কিন্তু এটা ক্যালোরির চাহিদা অনেক বেশি আমাদের ইন টোটাল আসছে। তো একজন প্রাপ্তবয়স্কে যদি 2000 কিলো ক্যালোরি দরকার হয়, তো এখান থেকেই দেখা যাচ্ছে এক বেলাতেই উনি 2000 কিলো ক্যালোরি নিয়ে নিচ্ছেন। সো এক্সট্রা যে ক্যালোরিটা তার বডিতে থাকবে, অবশ্যই তো ওইটা হজম হয়ে ফ্যাটে কনভার্ট হবে, এবং দেখা যাবে 1 সপ্তাহ পরে তার ওজন অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার থাকে যে অনেক সময় আমরা বলি না রান্নার সময়, আচ্ছা উৎসবের সময় একটু বেশি খাক বা খাওয়ার লিমিট আমরা না রাখি, এই ব্যাপারটা সচেতন তো হতে হবে। হ্যাঁ, অবশ্যই হতে হবে। তবে খাওয়ার ক্ষেত্রে বলবো যে মাংসের বিষয়ে কিন্তু আসলে ক্যালোরিটা নির্ভর করে যে এর ফ্যাটের লেয়ারটা কত বেশি আছে। সো আমরা ফ্যাট ফ্রি যদি ভাবে করতে পারি সেটা, এবং ওই অংশটা যদি খাই, তাহলে কিন্তু কিছুটা আমরা সেফ থাকতে পারি। আবার সাথে হচ্ছে গিয়ে আলু বা মাটির নিচে যে সবজি, সেটা যদি না দিই তাহলে ক্যালোরিটা কিন্তু কমিয়ে আনতে পারি। যেমন ভেজিটেবল দিয়ে আমরা এটা রান্না করতে পারি, আলু না দিলে তো হয়ই না, তাই? আচ্ছা, এখানে আমি একটু রাহিমা সুলতান আপনার কাছে আসতে যে বলছিলেন মাংসে আলু না দিলে হয় না, আপনারা যখন রান্নার বিভিন্ন রেসিপি দেন, তখন তো আমরা দেখি সব ভারী ভারী মানে সময় ভারী ভারী খাবারের রেসিপি বিভিন্ন পত্রিকায় আসে, আপনার অনুষ্ঠান করেন তখন আসে। এখন কি একটু পরিস্থিতি বদলেছে কিনা, আর একটু মানুষ সচেতন হয়েছে কিনা, আপনারা কিভাবে করেন? এখন চেঞ্জ হয়েছে। যেমন আলু দিয়ে ছাড়াও মাংস খাওয়া যায়। কোরবানির সময় দেখা যায় গরুর বিভিন্ন পার্টের মাংস বাড়িতে আসে, তখন চাইলে আমরা স্টেক বানাতে পারি। স্টেকে কিন্তু অনেকটাই ফ্যাট মানে কমে যায়, যেটা আমরা ঝলসে খাওয়া বলি। তো ঝলসানো ফুডগুলোতে কিন্তু ফ্যাট বার্ন হয়ে যায়। সবচেয়ে প্রবলেম হয় কোথায়? আমরা যখন এই যে কারি, যেটা আলুর বললেন, আলু ঝোল দিয়ে যখন খাই, সেইটার মধ্যেই ফ্যাটগুলো সব চলে যায়। তো এই জন্য আমরা যদি আমাদের কুকিং প্রসেস এবং রান্না করার আগে লেয়ার থেকে আমরা যতটা সম্ভব ফ্যাটটাকে কমিয়ে নিতে পারি, তারপরে এটাকে যদি একটুখানি ভিনেগার দিয়ে মেখে রেখে তারপরে রান্না করতে পারি। আর রান্না যখন করব, তার সাথে রসুনের ব্যবহারটা যদি একটু বেশি করা হয়, যেমন সিলেটে একটা মানে সবজি ব্যবহার, আমি বলবো এটা ফ্রুটস বা ভেজিটেবল, সেটা সাতকড়া কিন্তু একটা সিট্রাস গ্রুপের ফ্রুটস, সেইটাও কিন্তু ওই গরুর মাংসের যে ফ্যাট আছে সেটা কমাতে
হেল্প করে। তারপরে আমাদের আঞ্চলিক, যেমন আমি প্রচুর ফুড নিয়ে গবেষণা করেছি, কাজ করেছি, যেমন চুই ঝাল আমাদের খুলনার দিকে, চুই ঝালও কিন্তু হজমে সাহায্য করে এবং এইটারও অনেক বেনিফিট রয়েছে। তা আমাদের প্রচুর হার্বস আছে যেগুলো আমরা অজান্তেই ইউজ করে যাচ্ছি, ব্যবহার করে আসছি, কিন্তু আমরা আসলে জানি না। হার্বস এবং মশলা দিয়ে চাইলে আমরা সেটাকে হেলদি বানাতে পারি। আর খাবারের বিষয়টা তো অবশ্যই আমাদেরকে একটা লিমিট আছে, ইশরাত বলে দিয়েছে যে কতটুকু লিমিট। তবে এখানেও একটা ব্যাপার আছে, মানে সুইটেবল ফুড ফর সুইটেবল এইজ গ্রুপ। যে অনেক একটা ইয়াং একটা, যেমন ধরেন আপনার খাওয়া একদম একটা টিন যে এইজ, যা ইউনিভার্সিটিতে পড়ছে, কলেজে পড়ছে, তার খাওয়া, আমার খাওয়া, এই যে আমরা তিনজনই আছি, আমাদের কিন্তু প্রত্যেকের লিমিট আলাদা। যেমন আমার রাতের বেলা কোনোভাবেই মাংস খাওয়া উচিত না, বিকজ আমার মেটাবলিক সিস্টেম এটাকে কোনোভাবেই হেল্প করবে না। তো সো আমাকে যদি মাংস খেতে হয় তা লাঞ্চ পর্যন্ত ঠিক আছে, ডিনার নো। তো এই জন্যই বললাম যে এই আমাদের অ্যাওয়ারনেস, ফুড অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্ট্যান্ট। আর আরেকটা ব্যাপার আছে, আমি যেটা মনে করি, ফুড মানুষের শরীরে গিয়ে কথা বলে। এই জিনিসটা যদি আমরা একটু বুঝতে পারি, খাবারকে নিয়ে গবেষণা করে বিশ্লেষণ করতে পারি, তাহলে আমরা অনেক ভালো থাকতে পারবো। যেমন আমি আমার কথাই বলি যে আমি কাজের বয়সে আমার 30 বছর, তো 30 ইয়ার্স ধরে আমি এই ফুড নিয়েই কাজ করে যাচ্ছি। তা স্টিল আমি আমার লাইফকে একটা ডিসিপ্লিনের মধ্যে রেখেছি, আর আমি একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করি। পাশাপাশি আমি একজন আয়ুর্বেদিক ডক্টর, তো ওই যে একটা ব্যালেন্সিং আমার মধ্যে এসেছে, তো আই এম কমফোর্টেবল উইথ মাই লাইফ। এখন কি মানুষ একটু আগের চেয়ে সচেতন হয়েছে? অফকোর্স এখন অনেক সচেতন হয়েছে। আর আরেকটা জিনিস, যেটা অনেক বিদেশি কুইজিনের খাবার আমাদের মধ্যে ঢুকেছে, তো যেমন ধরেন স্টেকটা ইউরোপিয়ান খাবার, তারপরে রামেন এখন খুব খাচ্ছে মানুষ। তো রামেনের ক্ষেত্রে রামেনের যে মাংসটা, গরুর মাংসটা, আমরা যদি যে কোল্ড বিফ যেটাকে বলি, একদম সব কিছু ছাড়িয়ে সেটা ভিনেগার দিয়ে সিদ্ধ করে স্লাইস করে, তখন ওই রামেন নুডলসের যেটা প্রিপারেশন আছে তৈরি করে, তার মধ্যে আমি স্লাইস মাংস দিয়ে খেতে পারি। তো এটা ফুড আমরা কিভাবে রান্না করব সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে ক্যালোরি কতটা থাকবে। আচ্ছা সাইফুন আহমেদ, আপনি জানি কুরবানি কি দিচ্ছেন, গরু না খাসি, রান্না আপনি খাবার সময় কতটা সচেতন থাকেন? আসলে আমি অন্য প্রশ্ন যাবো, এমনি জিজ্ঞেস করতে আসলে। না, সচেতন থাকতেই হয়, কারণ বেসিক্যালি যেমন আমি চিনিটা অ্যাভয়েড করি গত 3 বছর 4 বছর হলে, নিজে থেকেই এটা যেটা ছাড়তে হবে একসময় সেটা আজকে ছেড়ে দিয়ে, এই ভাবনা থেকেই 3 বছর আগে ছেড়ে দিয়েছি। আর পাশাপাশি আমি যে কাজের সাথে জড়িত, এমনকি এখানে খুব মিল, বিশেষ করে চালকদের সাথে যখন কাজ করি, আমি প্রায়শই দেখি চালকরা ঝিমিয়ে যায়, ফ্যাটি হয়ে যায়, একমাত্র রিক্সা চালক বাদে। আপনি দেখবেন ফ্যাট রিক্সা চালক খুব কম আপনি পাবেন, কারণ পরিশ্রমটা করতে। বাট ড্রাইভিং যারা করে, বাসের চালক বা তারা দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটায়, এবং একটা বড় কারণ হচ্ছে ঘুমিয়ে যায়। কারণ কি, তারা এর 2 ঘন্টায় 3 ঘন্টা ভালো একটা হেভি মিল করেছেন। তো এমনকি আমার কাজের সাথেও যেমন জড়িত, সেটা নিয়ে কাজ করতে, পাশাপাশি নিজেও চেষ্টা করি যতটুকু সম্ভব আসলে কম খেতে। তারপরেও মানে যখন ভালো খাবার হয় তখন তো একটু খেয়ে পরের দিনে আবার চেষ্টা করি পুষিয়ে নেবো। আসবো আমি, তার আগে একটু ইশরাত জাহান আপনার কাছে জিজ্ঞেস করি, যেহেতু পুষ্টিবিদ, যে বলছিলেন যে মানুষ এখন অনেকটা সচেতন হয়েছে, আপনার কাছে তো আসলে কি এখন মানে আগের চেয়ে বেশি মানুষ আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসে কিনা, খাবার বিষয়ে বা এই ডায়েটের জন্য, ফিট থাকার জন্য? হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে করোনার পর থেকে যারা আসলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তারা তো আসেনি, পাশাপাশি হচ্ছে যারা আসলে জানতে চায় আমার আসলে কি ধরনের খাবার খাওয়া উচিত, ফুড হ্যাবিটটা কি হওয়া উচিত, লাইফস্টাইলটাও একটা বিষয়। কিন্তু শুধু খাবার খেলেই হবে না, আসলে ওই যে আপা বলছিলেন যে কোন সময় আমি খাচ্ছি, কতটুকু খাচ্ছি, এটা আমাদের লাইফস্টাইলের মধ্যে পড়ে। সো এটাও দরকার। বিশেষ করে কর্মজীবী, আমরা মনে করি যে কর্মজীবীরাই হয়তো ফিট থাকতে চায় বা তারা অনেক অফিসে যায়, ওনারা অনেক বেশি অ্যাডভান্স, বাট যারা ঘরে থাকে তারাও কিন্তু এখন আসলে এই জিনিসটাকে ওভাবে এমনভাবে মেনুটা সেট করতে চান যাতে হচ্ছে ফ্যামিলির সবাই মিলে একই মিলের মধ্যে একটু কম বেশি করে যাতে তাদের ক্যালোরি বা যে চাহিদাটা হয় সেটা যাতে পূরণ হয়ে যায়। আচ্ছা, আর অনেক আছে এই মানে ঈদের সময় ছুটি আছে, বেরোবে কিন্তু বিশ্রামটার বেশি হবে, এই যে বিশ্রাম নেওয়া এবং খাওয়া দুটো তো একসাথে হবে, এখানে আপনার পরামর্শটা কি হবে? মানে পরিশ্রমটা কীরকম বা কী করতে হবে? পরিশ্রম বলতে হচ্ছে অবশ্যই যেটা ইনটেক করবে সেটা তো একটা ব্যালেন্স করতেই হবে। যেমন ওই যে বলি যে দুপুরবেলা যিনি উনি খাচ্ছেন, ঠিক আছে, আমরা যদি মাংস জাতীয় খাবার খাই তো হচ্ছে সেটা ঝোল যদি আমি না খাই, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকটা তেল আমি অ্যাভয়েড করতে পারি। আবার এটার সাথে যদি হাই ফাইবার রাখি, একটু সালাদ টাইপের রাখি,
তাহলে ওইখান থেকে কিন্তু আমার হচ্ছে গিয়ে ফ্যাটটা ডাইজেশন হওয়ার কিন্তু অনেকটাই কিন্তু রোধ করে। আবার সাথে আমরা কি খাই, একটু কোল্ড ড্রিঙ্কস খাই, ঠান্ডা জাতীয় কোনো খাবার খাই, তো এটা আমাদের যেটা হয় যে আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক আছে ওখানে দেখেন আমরা যদি একটা হাতে চর্বি লেগে থাকে, আমরা যখন পানি দিয়ে ধুতে যাই ওটা কি হাতে লেগে থাকে, তাই না? সো আমি যখন ট্র্যাকে আমাদের চর্বি থাকবে এবং আমি যখন ঠান্ডা কিছু খাবো তো ওইটা তো ওখানে আটকে যাবে। সো ওইটা না করে যদি হালকা গরম কিছু খাওয়া যায় বা হালকা গরম পানিতে একটু লেবু দিয়ে যদি আমরা খাই তাহলে কিন্তু ওই ট্র্যাকটা কিন্তু পরিষ্কার হয়ে যায় এবং ওই ফ্যাটটা কিন্তু চলে যায়। হ্যাঁ, আবার কি ইয়ে করতে পারি যেটা হচ্ছে কি আমি বোরহানির কথা বলি বা হচ্ছে রায়তা রাখতে বলি, একটু টক দই আইটেমটা রাখতে বলি, প্রোবায়োটিকটা, কারণ ওটা আবার কি করে মাংসের যে হচ্ছে প্রোটিনটা ওটাকে খুব ইজিলি ডাইজেস্ট করে ফেলে। সো পেটের যে বিভিন্ন ধরনের সমস্যা হয় এই কুরবানির সময় আমরা দেখতে পাই অনেক পেশেন্ট এরপরে আসবে আমাদের কাছে গ্যাস্ট্রাইটিসের। সো এই ধরনের সমস্যা কিন্তু রোধ করা যায় এবং যেটা হয় একটা বেলা যদি আমরা একটু হাঁটতে পারি মাগরিবের পরে বা আসরের পরে, হ্যাঁ, যাদের বাসায় বেড়াতে যাচ্ছি সেই জায়গা যদি কাছাকাছি হয় আমরা যদি সেখানে একটু হেঁটে যাই, হ্যাঁ, আবার যদি কারো বিল্ডিং থাকে আমরা বলি যে ওই সময় আপনি হচ্ছে গিয়ে একটু 2 বার ওঠানামা করেন। হ্যাঁ, এইভাবে যদি একটু ব্যালেন্স করা যায় সম্ভব হয় তাহলে হয় কি যে ক্যালোরিটা বার্ন করে ফেললো আর এক্সেস পরবর্তীতে প্রবলেম হলো না। আচ্ছা, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে তেল নিয়ে, মানে রান্নার সময় দেখা যাচ্ছে যে তেলের ব্যবহারটা মানে বাড়িতে এমনি তো হয়, যতই মানা করে তেল ব্যবহার কমানো যায় না, এমনি মাংসের তেল থাকে, তারপর আবার তেলের ব্যবহারটা কি হওয়া উচিত রান্নার সময়? তেলের ব্যবহারটা যতটা সম্ভব কম করলে ভালো হয়। মানে কম তেলে রান্না করলে কি সুস্বাদু হয়? অবশ্যই হয়। রান্না আমরা যদি প্রপার ওয়েতে করতে পারি মশলা দিয়ে, আর ফ্যাট প্রত্যেকটা খাবারের মধ্যেই কিন্তু একটা অয়েল আছে, এটা আমরা জানি না, ভেজিটেবলসের মধ্যেও আছে। কারণ আমি অয়েল ফ্রি ফুড নিয়ে বেশ কিছুদিন কাজ করেছি, উইদাউট অয়েল আমি বিরিয়ানি, পোলাও সব কিছুই রান্না করেছি অয়েল ছাড়া, কারণ ওই যে নিজস্ব একটা অয়েল থাকে ওটা দিয়ে কিন্তু হয়ে যায়। এখন ডিপেন্ড হলো মাইন্ডসেট। আপনি যদি কাউকে বলেন যে আমি তেল ছাড়া রান্না করেছি তাহলে সেটা আগেই তার মাইন্ডসেটে ঢুকে যাবে আর এটা তো টেস্টি হবে না। আপনি খাওয়ান, বাট আমরা মাংসটাকে যখন প্রিপেয়ার করব ইয়োগার্ট দিতে পারি, টক দই, মিল্কের মধ্যে একটা ফ্যাট আছে, মিল্ক অ্যাড করতে পারি, এই সমস্ত এক্সট্রা জিনিস অ্যাড করে তেলের পরিমাণটা আমরা একদম যা রান্না করি হাফ করে নিয়ে আসতে পারি। এই যে অনেক সময় ইসরাত জাহানের মতো মানে কারো যায় তারা বলে যে তেলের ব্যবহার কমাতে গেলেই বলে যে কি আর অলিভ অয়েল খেতে হবে, এটা তো অনেক খরচের জায়গা হয়ে যায়, মানুষের জন্য তো ঝামেলা হয়ে যায়। এটা না, অলিভ অয়েল, মাস্টার্ড অয়েল এগুলা কিন্তু আমাদের, যেমন সর্ষের তেল, সর্ষের তেল কিন্তু আমাদের সেই প্রাচীন কাল থেকেই খাবারে ব্যবহার হয়ে এসেছে। আমরা সেটার এখন কিন্তু বলা হচ্ছে যে এটা মানে হিউম্যান হেলথের জন্য এটা ভালো। সয়াবিন তেলের চাইতে সর্ষের তেলকে প্রমোট করা হচ্ছে। তো আসলে আমি মনে করি তেলটা যতটা সম্ভব কম খাওয়া যায়, এবং এইটা হলো যিনি ফুডটা প্রিপেয়ার করে এটা তার উপরেই ডিপেন্ড করছে। আর আমি একটা জিনিস আমার মানে এই কথা বলার পরে আমার একটা ভেসে উঠলো, আমি চায়নাতে দেখেছি চাইনিজদের, ওরা এত খেত, 2 ঘন্টা ওদের ডিনার টাইম, ওরা 6টা থেকে শুরু করতো 8টা পর্যন্ত খেত, প্রচুর মাংস খেত, এবং ওই কাঠি দিয়ে টেনে টেনে ওরা শুধুমাত্র মিটটা নিত আর পুরো ঝোল টোল সব পড়ে থাকতো। তো আমি জিজ্ঞেস করলাম যে তোমরা এগুলো কী করবো, বলে এগুলো ফেলে দেবো, কারণ এটার মধ্যে হলো আসল ফ্যাটটা ওখানে জমা, আর আমরা যেটা খাচ্ছি সেটার মধ্যে কোনো ফ্যাট নাই, আর তোমরা হলো ঝোল মাখিয়ে যেটা আমরা ফেলে দেই সেটা তোমরা। আচ্ছা কাজী সাইফুন নাজ, আপনার কাছে জানতে চেয়েছিলাম বিরতির আগে যে ঈদে যারা রাজধানীতে থাকবেন, অনেকে আছেন যারা খুব একটা গাড়ি চালান না, অ্যামেচার, তারা হয়তো ড্রাইভার ছুটি দিয়েছেন, তারা এখন গাড়ি চালানো শুরু করবেন। এই যে পথচারী প্লাস যারা নতুন গাড়ি চালাবেন এবং সেই সঙ্গে নতুন অটোরিকশার একটা ঝামেলা আছে, সব কিছু মিলে আসলে এই সময়টা সাবধানতা বা সচেতনতা কি দরকার? দেখেন, ফাঁকা ঢাকায় যেটা হয় যে রাস্তা যখন ফাঁকা থাকে সেটা হচ্ছে যে আমাদের যারা চালক রয়েছে একটা কমন টেন্ডেন্সি হচ্ছে ওভার স্পিডিং। তো ইউজুয়ালি ওভার স্পিডিংটা মোটর সাইকেলের ক্ষেত্রে বেশি ঘটবে এবং ঘটে থাকে, এবং মোটর সাইকেলের ক্ষেত্রে আটটা যেটা ব্যাপার ঘটে, ধরেন ফ্যামিলি হয়তো 2 জন মোটর সাইকেল রয়েছে, নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী 2 জন বেশি চালক সহ 2 জন, বাট দেখা যাবে যে বাচ্চা হয়তো আরও 2টো বাচ্চাকে নিয়ে কিন্তু তারা কন্টিনিউ তারা হচ্ছে অপারেট করছে, এবং এই আত্মীয়স্বজনের বাড়িতে যে যাতায়াতটা এটা খুবই ঝুঁকি।
এবং এমনিতেই তো মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ, তারপর দেখা যাচ্ছে যে তারা কিন্তু, এবং হেলমেটও যদি পরে থাকে দেখা যাবে যে হয়তো একটা হেলমেট স্ট্যান্ডার্ড আর আরেকজনের হয়তো একটা নন স্ট্যান্ডার্ড হেলমেট রয়েছে, বাচ্চাদের জন্য কোনো হেলমেট নাই। ফলে দেখা যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি যেমন থাকে, ক্যাজুয়ালিটির ঝুঁকি কিন্তু আরও বেশি থাকে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেভাবে ব্যাটারি চালিত রিক্সাগুলো আমাদের এত বেশি হয়ে গিয়েছে, সবাই তো আর বাড়িতে চলে যাবে না। এই সড়ক কিন্তু তাড়াতাড়ি ম্যাক্সিমাম স্পিডটা আপনি সুযোগ পেলে কিন্তু দেখবেন ব্যাটারি রিক্সা, বেসিক্যালি যেগুলো প্যাডেল রিক্সাতে যেগুলো ব্যাটারি লাগিয়েছে ওই রিক্সাগুলোতে কিন্তু আমার সব ঠিক আছে, এরা কিন্তু চলতে পারে স্পিডে কিন্তু প্রায় 30 কিলোমিটার পার আওয়ার গতিতে উঠাতে পারে, কিন্তু তাদের ব্রেকিং ক্যাপাসিটি কিন্তু ওই প্যাডেল রিক্সার 30 টাকা দামের জোড়া ব্রেক, সেটাই এই ব্রেক তারা থামাতে পারে না। তো এই জাতীয় গাড়িগুলোতে দুর্ঘটনা বেশি ঘটতে পারে। এবং যেহেতু পুলিশ কিন্তু এখন ট্রিমেন্ডাসলি ঈদের আগে কাজ করতে হয়, তাদেরকে ব্যস্ত থাকতে হয়, ঈদের ছুটি নাই, বাট ঈদের পরে কিন্তু তাদের কিছুটা আপনার দেখা যাচ্ছে যে রেস্টের প্রয়োজন হয়, একটু মনিটরিংটা কম থাকে। এই সুযোগে অনেকে দেখা যায় রেসিং করে, ইউজুয়ালি আপনার 300 ফিট বা হচ্ছে এক্সপ্রেস ওয়েগুলোতে দেখা যাবে যে মোটরসাইকেল নিয়ে ফ্রেন্ডস হয়তো তারা একটা রেস করছে বা হচ্ছে, এবং প্রচুর বা হাতির ঝিলগুলোতে দেখা যাচ্ছে প্রায় গাড়ি উল্টে পড়ে যায় প্রাইভেট কার নিয়ে বা মোটরসাইকেল নিয়ে, এই কাজগুলো বেশি ঘটে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যতদিন না পর্যন্ত আমাদের ডিজিটাল মনিটরিং সিস্টেম আসবে, সার্ভিলেন্স কাইন্ড অফ মানে ম্যানুয়াল মেথডে পুলিশ দিয়ে যতদিন পর্যন্ত আমরা সার্ভিলেন্স করবো ততদিন পর্যন্ত আসলে কন্ট্রোল করা যাবে না। আমাদেরকে প্রযুক্তির সহায়তা নিতে হবে, যাতে কিনা আসলে যে কোথাও কেউ ওভার স্পিড করুক না কেন, যাতে এটা কন্ট্রোল রুমের দ্বারা দেখা যায় এবং যাতে ফাইন করা যায়। তাতে ভয় থাকবে যে আমি যেখানেই এই রুলস ভায়োলেশন করি না কেন আমাকে কেউ না কেউ কিন্তু ঠিকই দেখছে বা ধরবে, এটা কিন্তু ভয়টা খুব থাকাটা জরুরি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনার অনেক ঈদ মেলা বা ইত্যাদি বসে, তখন দেখা যায় ওই কেন্দ্রিক কিন্তু দেখা যাচ্ছে পথচারীদের সাথে ভেহিকেলের কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সো কয়েকটা ব্যাপার, একটা হচ্ছে ওভার স্পিডিংটা যদি কন্ট্রোল করা যায় সেটা একটা বড় বিষয়। এবং যারা অ্যামেচার ড্রাইভার আছে দেখা যায়, যেটা আপনি বলেছেন যে হয়তো লার্নার লাইসেন্স বা হচ্ছে যে তাদের হয়তো লাইসেন্সটা হয়তো ঠিকভাবে নাই, ইভেন অনেকে আছে দেখা যাচ্ছে এখন তো গার্জিয়ানও অনেক সময় দেখা যাচ্ছে একটু আদরের আদরের কারণে অথবা একটু আনকনসিয়াসনেস আনঅ্যাওয়ারনেস থাকার কারণে বাচ্চা হয়তো 18 বছর হয়নি মোটরসাইকেলটা কিনে দেয়, বা হচ্ছে বাবার গাড়িটা নিয়ে কিন্তু সে ফ্রেন্ডস নিয়ে বের হয়ে যায়। এটা খুবই মানে ঝুঁকিপূর্ণ একটা আসলে আমাদের টেন্ডেন্সি। প্রায় আমরা কিন্তু অনেকগুলো সময় ইউটিউব সিসিটিভি ফুটেজও দেখেছি, ব্রেক চাপতে গিয়ে অ্যাক্সিলারেটর চেপে দেয়, কমন মিস্টেক এটা অ্যামেচার চালকদের জন্য, এবং তারা একেবারে কিন্তু মানে ছেড়ছে নিয়ে সামনের পথচারী বা রিক্সাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। তো এই কাজগুলো হচ্ছে কিন্তু যারা অ্যামেচার চালক। তো এই কাজগুলো আমার মনে হয় ফ্যামিলির যে সচেতনতা সেটাও দরকার, কারণ এটা দেখা যাবে যে বাবার সরকারি গাড়ি বা হচ্ছে যা নিজেদের গাড়িটা বা নিয়ে সে কিন্তু দেখা যাচ্ছে ছেলে চলে যাচ্ছে। এই কাজটা যদি আমরা কন্ট্রোল করতে পারি ফ্যামিলি এন্ড থেকে, যদি পুলিশের এন্ড থেকে যদি ওভার স্পিডিংটা কন্ট্রোল করা যায়, মনিটরিং সবটা বাড়ানো যায়, এবং যদি আমার ঈদ কেন্দ্রিক বিনোদন কেন্দ্রগুলোতে যদি একটু প্রপার মনিটরিং করা যায় বাস স্টপেজগুলোতে, তাহলে দেখা যাবে যে কিছুটা আমরা ঝুঁকি মুক্ত একটা ঈদ হয়তো দিতে পারবো। আচ্ছা ইসার জান, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে ঈদে যারা দেখা যায় যাদের খাবারের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে, হ্যাঁ এটা খাওয়া যাবে না বা একটু কি বলবো চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে, তাদের দেখা যায় যে খাবার আগ্রহটা কিন্তু বেশি থাকে না, যে যার মিষ্টি খাবার মানা বেশি সেই দেখা যায় প্রচুর, আমার বাবাই দেখা যাচ্ছে প্রচুর মিষ্টি খায়, লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছে, তাকে কোনোভাবে মিষ্টি করা যায় না। একটু তাদের প্রতি একটু একটা পরামর্শ দেন না, যে যাদের আসলে খাওয়া নানা ধরনের রেস্ট্রিকশন আছে এই সময়টাতে একদম স্বাধীনতা পেয়ে তারা কি করবে, আসলে স্বাধীনতা উপভোগ করবে নাকি? উপভোগ করতে হবে, কিন্তু পারিবারিক যারা পরিবারের অন্য যারা আছে তাদেরকেও বুঝতে হবে যে ওনাকেও তো আসলে সাপোর্ট দিতে হবে। তো যেটা আসলে ফ্যামিলির ওনার জন্য প্রযোজ্য না, হ্যাঁ, তো যদি বেশি আনকন্ট্রোল থাকে, যা ডায়াবেটিসের কথাই বলছি, খুব আনকন্ট্রোল থাকলে আসলে বাসায় ওই জিনিসটা না আনাই ভালো। আর যদি রান্না করাই হয় মিষ্টি জাতীয় জিনিস, একটু কম মিষ্টি দিয়ে যাতে সবাই মিলে খাওয়া যায়, ওনার জন্য সহনশীল হয়, হ্যাঁ, এবং এক্সট্রা যাতে না থাকে। আমরা যেটা খাই সেটা চুরি করে খাওয়া কথা বা নিজের মতো করে খাওয়ালে এক্সট্রা থেকে যায় যখন তখন। তো আসলে পরিমাণটা যদি ঠিক মতো করা হয়, যে একবেলা খেয়ে ওইটাই শেষ হয়ে গেল, ফ্রিজে আর নেই, তাহলে কিন্তু আসলে অনেকটাই ওখান থেকে রোধ করা যাবে। আর এখন কিন্তু আসলে এই ধরনের স্পেশাল মিষ্টি পাওয়া যায়, হ্যাঁ, সুইটনার দিয়ে, সো হচ্ছে কি ওইটা কিন্তু কোয়াইট সেফ তাদের জন্য, এটা একটা বিষয়, ওভাবে করেও খাওয়া যায়। আর কোলেস্টেরল লেভেল যাদের হাই, ফ্যাটি লিভার আছে, বাংলাদেশে কিন্তু এখন 4 কোটির উপরে ফ্যাটি লিভারে, আপনার আমার মধ্যেও দেখা যাবে গ্রেড 1 আছে, হ্যাঁ। এটা কিন্তু মেইন হচ্ছে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার অনেক বেশি খাই। মানুষ মনে করে যে ফ্যাট খেলে মনে হয় ফ্যাটি লিভার হয়, বিষয়টা কিন্তু তা না। আমরা যখন এক্সেস কার্বোহাইড্রেট বা
ক্যালোরি নিচ্ছি সেটাই কিন্তু আসলে কনভার্ট হয়ে কি হয় আমাদের লিভারে যে স্টোরেজ আছে সেখানে কিন্তু আমাদের স্টোর হয় নর্মাল জিনিস। তো ওর তো একটা ধারণ ক্ষমতা আছে, তার বাইরে যখন চলে যায় তখন ও কী করবে, লিভারের উপরে চর্বিটা জমতে থাকে এবং এটা যখন 5%-এর উপরে হয়ে যায় তখন আমরা ফ্যাটি লিভার বলছি এবং আস্তে আস্তে গ্রেড 1, 2, 3 এবং সিরোসিস বলছি। হ্যাঁ, তখন লিভার কিন্তু আর কাজ করতে পারে না, খুব খারাপ অবস্থা হয়ে যায়। আমার মানে আপনার কাছে কথা শুনে মনে হচ্ছে যারা আমরা সবাই আছে আর কি, যারা মনে করি নিজেকে তাদের আসলে মানে একটা চেক আপের দরকার আছে সবসময়। অবশ্যই বাৎসরিক একটা চেক আপ তো করাই উচিত, কারণ আসলে আমরা সব যে খুব পরিমাণ মতো খাই বা আমাদের ভেজালের যে বিষয়টা থাকে, বিশুদ্ধ খাবার তো আমাদের আসলে হাতের গোনা খুব কম আছে। তো সেক্ষেত্রে আসলে আমরা যদি একটু একটা বয়সের পর, আমি মনে করি 30-35-এর পরে রেগুলার যদি আমরা একটু চেক আপে থাকি তাহলে অনেক ধরনের সমস্যা কিন্তু এড়াতে পারি। কারণ আপনি দেখবেন যে 25-এর নিচে এখন কিন্তু স্ট্রোকের হার অনেক বেশি, হ্যাঁ, যেটা একটা সময় কিন্তু 40-50-এর উপরে ছিল। সো এটা কিন্তু অ্যালার্মিং। আমাদের পরিচিত অনেকের কম বয়সে এরকম স্ট্রোকে মারা গেছেন, এরকম আমার আছে। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে এই যে গরুর কলিজা, পায়া, মগজ, ভুঁড়ি, তারপরে ঝুরা মাংস, মানে মাংসর বাদেও কিন্তু এইগুলো দিয়ে প্রচুর রান্না হবে এবং প্রচুর খাওয়া দাওয়া হবে। এই ব্যাপারে আপনার পরামর্শটা কী রকম হবে? গরুর প্রত্যেকটা পার্ট কোরবানির সময় খেতেই হবে, এই ধরনের একটা মানে সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে। তো আমি বলবো যে একদিনে না করে সব আস্তে আস্তে করা উচিত। একদিন আমি হয়তো ঝুরা মাংস করলাম, সেদিন ঝুরাই থাকলো। যেদিন আমরা কলিজা যেটাকে বলি কলিজা খেলাম, তারপরে পায়া একদিন হয়তো ওইটা খেলাম। ওই পরিমাণ কম, আমি এর সাথে সাথে একদম একমত। অনেক বেশি করে যেটা আমরা করি ফ্রিজে রেখে দিই, বার করছি, গরম করছি, খাচ্ছি, এই জিনিসটা না করে পরিমাণটা অল্প করে যদি রান্না করা হয়, বেলাটা বেলায় খাওয়া হয়ে গেল, তাহলে আমার মনে হয় এটা স্বাস্থ্যের ঝুঁকিটা কমাবে, আমার যেটা মনে হয়। আর এছাড়া মাংসের পাশাপাশি এখানে ভেজিটেবলস আছে, সালাদ আছে, তারপরে আমাদের ড্রিঙ্কস, বিভিন্ন ফ্রুটস। এখন কিন্তু আম পাওয়া যাচ্ছে, আম দিয়েও আমরা চাইলে অনেক রকমের খাবার তৈরি করতে পারি, ফুড। সেটাও কিন্তু মানে মাংসের প্রতি কিছুটা হলো আকর্ষণ কমাবে। মানে এমন কিছু পাশাপাশি খাবার রাখা উচিত যেটা পুরোপুরিভাবে মাংস নির্ভর যেন না হয়, এটা আমার মনে হয়। দেখেন 3-4 দিন তো দেখেন বেশিরভাগই মানে পোলাও বা খিচুড়ি এটার উপর দিয়ে চলে যাবে। মানে আমি বলছি যে কখন আমরা আসলে এই যে ভেজিটেবল কথা বলছেন, বেশিরভাগ সময় যদি ভারী খাবার খেতে থাকি তাহলে ভেজিটেবলটা কোন জায়গায় নেব? আমি পোলাওর সঙ্গে কি ভেজিটেবল খেতে পারি? আসলে পোলাওর সঙ্গে ভেজিটেবল খাওয়া যায় যদি রান্না করা যায় সেভাবে। মানে এটা ডিপেন্ড করে যে স্টার ফ্রাই আছে, অনেক চমৎকারভাবে আমরা চাইলে ভেজিটেবল রান্না করতে পারি, ভেজিটেবল কোফতাকারি হয়, অনেক কিছুই করা যায়। তো সেইভাবে মাংসের স্বাদেও আমরা ভেজিটেবল বানাতে পারি। তো সেটা যদি পাশাপাশি রাখা হয় তাহলে মাংসের উপরে প্রেশারটা কম পড়বে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে একটু জানতে, যদি আমি সড়ক দুর্ঘটনার বাইরে একটু যাই, বাইরে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা, যে কুরবানির পরে আমরা যখন রিপোর্ট করি, আমরা বিভিন্ন হাসপাতালগুলোতে পরের দিনই আমরা রিপোর্টার পাঠাই, সেখানে একটা বড় অংশ যায় হচ্ছে মাংস কাটার সময় নানাভাবে ধারালো ছুরিতে আহত হয়েছেন। কারণ যারা কুরবানির মাংস কাটা অনেক শখে কাটতে যান, তারা কোনোদিনই আসলে মাংস কাটা অভ্যস্ত না, ওই সময় দিনে মাংস কাটতে গিয়ে নানাভাবে আহত হন। অনেক আছে হয়তো কোরবানির পশু লাথি খেয়েছেন বা খেয়েছেন দিয়ে আহত হয়েছেন। এখানে সাবধানতা, যদি ব্যক্তিগত জীবন থেকেই বলি, সাবধানতা কেমন হওয়া উচিত? সড়ক দুর্ঘটনা বা ট্রাফিক ম্যানেজমেন্টের বাইরে আমার জানাশোনা খুব বেশি না। তারপরে হ্যাঁ, যেটা বলেছে সেটা আমার জীবনেও ঘটেছে একবার, যে আসলে ওই ধরতে গিয়ে প্রায় আর 10-12 বছর আগে নিজেরই হাত কেটেছে, 4টা সেলাই লেগেছে। সো ওইটা হয়ে যায়, অসাবধানতাবশত হয়ে যায় নিজেরা করতে গেলে। তো এই জায়গা থেকে মনে হয় যে আসলে আজকাল তো মানে আমাদের মানে হেল্পিং সাপোর্টরা থাকেই, কষায় যারা কাজ করেন তারা তো থাকেই। তো বেটার যার কাজ থাকে করতে দেওয়াটাই ভালো, এটা আমি বুঝি যে আসলে যে যেটাতে অভিজ্ঞ সে সেটাই করাটাই ভালো। তারপরেও একটা মজা থাকে বেসিক্যালি এখনও গ্রামে, এটাই তো আসলে আমাদের ট্র্যাডিশন, যে বাবা চাচারা একসাথে, ভাইরা মিলে একসাথে বসে একটা মানে নিজের কাজটা নিজে করে, এটাও কিন্তু একটা আনন্দের ব্যাপার। তো সেটা করতে গেলে অবশ্যই তারপরেও কিছু অভিজ্ঞতা থাকতে হয়। তো বেটার হচ্ছে অভিজ্ঞ একজন দুইজনকে সাথে নিয়ে যতটা সম্ভব নেওয়া, মানে কাজটাকে সতর্কতার সহিত করা, কিছু ফার্স্ট
ফার্স্ট এইড আমার মনে হয় যে সাথে রাখা কাইন্ড অফ, কারণ আমার যখন হয়েছে তখন আমি অনুভব করেছিলাম যে একটা ব্যান্ডেজ থাকলে তখনই ভালো হতো, কারণ হসপিটালটা একটু দূরে, তাই না? তো আমার মনে হয় যে এই কিছু ফার্স্ট এইড কিছু যদি আমার রাখা যায় সাথে, বেসিক্যালি অনেক সময় কসাইরাও কিন্তু আহত হয়, অভিজ্ঞ ব্যক্তিরাও কিন্তু আহত হচ্ছে, তো এই জায়গাটা আমার মনে হয় যে করা উচিত। আর গরুর ক্ষেত্রে যেটা বললেন সেটা আসলে আমার একটা মজার হওয়ার কথা, তারপর যিনি হয়েছেন যে আসলে হয়তোবা ধরতে গিয়ে কোনোভাবে ব্যথা পেতেই পারেন, তো এই জায়গাতে আমি মনে করি ডেফিনেটলি মানে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যাতে ডাক্তাররা উপস্থিত থাকে এটা একটু নিশ্চিত করাটা দরকার, কারণ যিনি ওই সময় মুহূর্তে ইনজুর তিনি একমাত্র জানেন যে আসলে ওই মানে চিকিৎসাটা খুব কত প্রয়োজন। তা এই জায়গাতে অনেক সময় দেখা যাচ্ছে ঈদের ছুটিতে ডাক্তার থাকে না, অনেক সময় যারা অ্যামেচার ডাক্তার বা হচ্ছে ইন্টার্ন করছে তারাই ট্রিটমেন্টটা নিচ্ছে, তো সেই জায়গাতে আমি মনে করি যদি ডাক্তাররা তো স্যাক্রিফাইস করছেনই, আরেকটু যদি তারা হচ্ছে যে ঈদের দিনটা তো বা একদিন বা 2 দিন যদি রোস্টার করে দেয় তাহলে ইমার্জেন্সি যারা যাবেন তারা অন্তত ভালো সেবাটা পাবেন, যেটা সরকারি হসপিটালগুলোতে ইউজুয়ালি পাওয়া যায় না। এটা যদি করা যায় মনে হয় যারা এই ধরনের ইনজুর হয়ে যাবেন বিভিন্নভাবে তারা অন্তত সেবাটা যাতে পায়, তাহলে দেখা যাবে যে আসলে ইনজুরির ম্যাগনিচিউডটা কমানো যাবে। স্যার, যখন আপনার কাছে জানতে চাইবো মাংস প্রক্রিয়াজাত, আমরা যে আপা বলছিলেন যে কুরবানির পর এটা মাংস ফ্রিজে রাখা, তারপর সেটা অনেক দিন ধরে খাওয়া, এই মাংসটা রাখার মানে কত প্লাস্টিকের মুড়ে হয়তো মাংসটা রেখে দিচ্ছে, মাংস রাখার মানে সাবধান হতে হবে কিনা আপনার কি মনে হয়? অবশ্যই, কারণ হচ্ছে যেহেতু এখানে ব্লাড থাকে এবং ব্লাড কিন্তু ঠিকমতো প্রসেস না করলে কন্টামিনেশন হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। এবং অনেকে শুধু ডিপে যারা রাখে তাদের একটা বিষয়, আবার অনেকে কিন্তু হচ্ছে নর্মাল ফ্রিজ যেটা আছে ওটা ডিপেও রাখে, সো ওখান থেকে আবার হচ্ছে নর্মাল যে খাবারগুলো আছে সেখানেও কিন্তু সংক্রামক হতে পারে। তো সেক্ষেত্রে বলতে হবে যে আমাদের দেশে একটা নিয়ম হচ্ছে যে বড় বড় পলিথিনের মধ্যে আমরা হচ্ছে মাংসগুলো সংরক্ষণ করি এবং যখন উঠাই ওটা পানির মধ্যে ভিজিয়ে রাখি বালতির মধ্যে, ওখান থেকে যতটুকু লাগে সেটা নেই। ওটা না করে আমার পরামর্শ থাকবে যে ছোট ছোট আপনার একবেলা আপনি যতটুকু করবেন বা একদিনে আপনার যতটুকু দরকার হবে সেভাবে র্যাপিং করেন, করে হচ্ছে জাস্ট ওটা বের করে একবারই হচ্ছে করেন। আর আমরা কি করি পানির মধ্যে ভিজিয়ে রাখি, ওটা না করে আপনি নর্মাল টেম্পারেচারে রেখে দেন, ওটা এমনি খুব তাড়াতাড়ি কিন্তু হবে। আর খুব তাড়াতাড়ি যদি দরকার হয় তাহলে অবশ্যই ফ্লো পানি যেটা আছে সেটার নিচে আপনি পলিথিন যেটা মুড়ানো থাকবে ওভাবেই রাখবেন, কারণ আমরা যদি শুধু মাংসটা পানির নিচে দিই তাহলে এখানে কিন্তু ওয়াটার সলিউবল যে ভিটামিনগুলো আছে অনেক কিন্তু লস হয়ে যায়। হ্যাঁ, সো এটা না করে একটু সিস্টেম ওয়াইজ যদি করতে পারি তাহলে কিন্তু এই সংরক্ষণে আমাদের পুষ্টি গুণাগুণ আসলে লস আর চান্সটা খুব কম থাকে। পলিথিনের ব্যবহারটা কি ঠিক আছে, মানে পলিথিন? হ্যাঁ, আমরা তো আসলে ওভাবে করি। সবচেয়ে ভালো হয় যদি একটু বক্সে রাখতে পারি, ওটা তো আরো বেশি সেফ যদি রাখতে পারি, কিন্তু সবার হয়তো ফ্রিজে জায়গাটা ওরকম বক্সের যে বিষয়টা থাকে ওটা নাও হতে পারে। এবং আমি বলবো যে 1-2 দিন পরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচের মাংস যদি উপরে রাখা যায় তাহলে হয় কি, আমরা আবার অনেক সময় করি কি যে সব একসাথে আটকে যায়, যার কারণে আবার ডিপ ফ্রিজটা বন্ধ করে রাখি, রেখে হচ্ছে গিয়ে যেটা নরম হয়ে যায় তখন আবার ওইটাতেও কিন্তু নিউট্রিশন লস হয়। হ্যাঁ, সো একদিন রাখার পরে যখন একটু শক্ত হবে তখন কিন্তু আমরা উপরেরটা আবার নিচে দিয়ে নিচেরটা উপরে দিলে ঠিক হয়ে যায়। রাহিমা সুলতান রিতা, আপনার কাছে হচ্ছে যে আমরা কি এই কুরবানির সময় মাছ খাবোই না একদম, মানে মাছটা দেখি না খুব একটা, আসলে মাছকে খাওয়া নিষেধ না? মাছ অবশ্যই, আসলে যে কোনো জিনিস আপনি যদি এক ধারে খেতে থাকেন এক নাগারে আপনার কিন্তু সেটা আর ভাল লাগবে না, একঘেয়েমি চলে আসবে। সেই জন্য আমি বলবো যে মাছটা রাখা উচিত। আপনি 2 দিন 3 দিন খেলেন তারপরেই একটা ফিশ রাখা উচিত, ফিশ, ভেজিটেবল। এবং আমাদের তো বাঙালিরা আমরা নানান রকম খাবার খেয়ে থাকি, ভর্তা খাই, ভাজি খাই, তারপরে দেশি বিদেশি, আজকাল যেটা হয়েছে আমরা অনেক ধরনের রান্না করে থাকি, বিভিন্ন চ্যানেল প্লাস। এখন কিন্তু বাংলাদেশে আমরা বিভিন্ন কুইজিনের রেস্টুরেন্টগুলোতে যাই, খাই, তো সেখানে আমাদের ফ্রুটস, ভেজিটেবল, সালাদ এগুলো অনেক আছে, ডেজার্টস, অনেক কিছুই আমরা করি। তো শুধু মাংসের উপর থেকে বেরিয়ে এসে ফিশকেও আমরা কিন্তু আমাদের মেনুতে নিয়ে আসতে পারি। যদি 1 মিনিটে যদি যারা রান্না করবেন, যে যারা বাসায় রান্না করবেন তাদের যদি কোনো আপনি যদি তাদের কোনো পরামর্শ দিতে চান? আমি একটা কথাই বলবো, বিশেষ করে মাংসের, যেহেতু কোরবানি ঈদ সামনে, মাংস বাড়িতে রান্না করতে গেলে পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে যেন মাংসটা রান্না করা হয়, তাহলে, কারণ একটা যিনি গৃহিণী থাকেন তার উপরেই ডিপেন্ড করছে তার পরিবারটা কতটা সুস্থ থাকবে, কারণ কিচেন থেকেই কিন্তু তার টেবিলে যাচ্ছে এবং সেখান থেকেই সে খাবারটা খাচ্ছে। তো এটাই আমি বলবো, হাইজিন মেনটেন করতে হবে এবং
প্রত্যেকের পোর্শনটা মেনটেন করে দিতে হবে। তাহলেই যেমন ওই যে একটা পরিবারে দেখা যায় 8 থেকে 80, তো একজন 8-এর যে খাবার আর 80-র তো এক পোর্শন হতে পারে না। তো এই জন্য পোর্শনটা মেনটেন করলে, আর আমরা যদি যে ব্যালেন্স মিল থাকে আমাদের, তাহলে আমার মনে হয় কোরবানির মাংস আমরা খেতে পারবো, নিরাপদই হবে। আচ্ছা কাজী সাইফুন নেওয়াজ, আপনার কাছে জানতে একটু, আমি সামনে 10 দিন পরে কথা চিন্তা করি, যারা ঈদের ছুটি শেষে বাড়িতে ঢাকায় ফেরা শুরু করবেন বাড়ি থেকে, সাবধানতা কি আসলে কি করতে হবে? দেখেন, আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু ঈদের পরে ছুটিটা দীর্ঘায়িত, ভেঙে ভেঙে মানুষ চলে আসবে, তো সেই জায়গা থেকে যানজটের সম্ভাবনা নাই। যেটা হচ্ছে যে এখন যে গাড়িগুলো আপনার ফাঁকা যাচ্ছে, যে গাড়ি ওখানে যাচ্ছে সেগুলো তো লোক ভর্তি করে চলে আসবে, তো এই ফাঁকা রাস্তায় ওই স্পিডিং হওয়ার টেন্ডেন্সি রয়েছে, চালকদের দ্রুত ট্রিপ কমপ্লিট করার একটা প্রবণতা রয়েছে, এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার থাকে, চালকরা মানে কন্টিনিউয়াস ট্রিপ দিতে দিতে কিন্তু একটু তাদের ভিতরে ফ্যাটিকনেসটা চলে আসে। তো এই জায়গাগুলোতে একজন মালিকদের যেটা উচিত হবে সেটা হচ্ছে যে একজন চালককে যাতে কন্টিনিউয়াস তারা ট্রিপগুলো না দেয়, এবং রোস্টারিংটা যাতে ঠিকভাবে করে, এবং স্পিডিং করছে কিনা এটা যাতে দেখে, এবং কোনোভাবেই যাতে আসলে আনফিট কোনো গাড়ি, কারণ দেখা যাচ্ছে যে এই চাপটা মেনটেন করার জন্য যে গাড়িগুলো হয়তো ঢাকার বা এই ঢাকার কাছাকাছি অঞ্চলে চলতো, শহরতলিতে চলতো, তারাও কিন্তু আসলে লং রুটে চলে যায়। এটাকে যদি কন্ট্রোল করা যায়, সবচেয়ে বড় কথা হচ্ছে কি ট্রেন জার্নিটার প্রতি আমার ট্রেন রুটগুলোকে বাড়াতে হবে, কারণ এইভাবে আসলে পুলিশের উপর এত চাপ দিয়ে যানজট বা ম্যানেজমেন্ট কখনোই সম্ভব না। ট্রেন নো রুটগুলো যত বেশি আমরা অ্যাক্টিভ করতে পারবো, প্রসারিত করতে পারবো, তত দেখবেন একটা নিরাপদ ক্রমান্বয়ে নিরাপদ যাত্রার দিকে কিন্তু আমরা যেতে পারবো। ট্রেনের ছাদ ওঠাটা বন্ধ করতে হবে, খোলা ট্রাকে করে যাতায়াতটা বন্ধ করতে হবে, বাসের ছাদ ওঠা বন্ধ করতে হবে, তাহলে দেখা যাবে যে যাওয়া এবং আসাতে আমরা প্রতি বছরই বলি কথাগুলো, বাট আমার মনে হয় যে এগুলো যদি আরেকটু ভালো করে কন্ট্রোল করা যায়, দুর্ঘটনা যেমন কমানো সম্ভব হবে, আমি মনে করি যানজটটা অনেকটু কমানো সম্ভব হবে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক। এবং আমরা প্রত্যাশা করব যারা আমাদের শুনছেন বা আমাদের অনুষ্ঠান দেখলেন, আপনারা অবশ্যই যাতায়াতে বা সড়কে যতটা নিরাপদ থাকবেন এবং নিরাপদ থাকার চেষ্টা করবেন। অবশ্যই খাবার দাবারে বা রান্নাঘরে এবং খাবার টেবিলে আপনারা ততটাই নিরাপদ থাকার চেষ্টা করবেন, এবং ঈদটা নিশ্চয়ই সবার আনন্দে যাবে, এবং খাওয়াটা যদি ভালো হয় অসুস্থ হবেন না, 10টা দিন খুব ভালো যাবে। এই 10টা দিন সবারই ভালো যাক, ছুটির 10টা দিন এই কামনা করে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।